বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমি নুরুদ্দিন মোহাম্মদ আলমগীর, ইনস্ট্রাক্টর সোশিওলজি, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট। আমি হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের হিস্ট্রি অ্যান্ড কালচার ইন বাংলাদেশ 2 ক্রেডিট বিশিষ্ট সাবজেক্ট এর মোট নম্বর হলো 100 নম্বর। তার মধ্যে তোমাদের থিওরি ফাইনাল পরীক্ষা হবে রিটেন 20 নম্বর, আর থিওরি কন্টিনিউয়াস 30 নম্বর, প্র্যাকটিক্যাল ধারাবাহিক 25, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস 25। এই বিষয়টি অধ্যয়নের মাধ্যমে তোমরা বাংলাদেশের ইতিহাস এবং সাংস্কৃতিক বিবর্তন সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে পারবে। আর তোমাদের বিষয়টি যেহেতু ট্যুরিজম এবং হসপিটালিটি দুইটা বিষয়, তো তোমাদের এই বিষয়টি ট্যুরিজম ম্যানেজমেন্টের সাথে সম্পৃক্ত। তোমরা বাংলাদেশের সেই প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত যে ঐতিহাসিক বিবর্তন এবং আমাদের সংস্কৃতির যে বিবর্তন ঘটেছে, ভাষা সাহিত্যের যে উদ্ভব এবং বিকাশ ঘটেছে, সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তোমাদের এই বিষয়ে যে বিষয়গুলো আলোচনা করা আছে বা সিলেবাসভুক্ত আছে, সেখানে বাংলাদেশ সম্পর্কে বিশদ ধারণা নিবে। বাংলা নামের উৎপত্তি কিভাবে হয়েছে, বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় সম্পর্কে জানতে পারবে। ভাষা সাহিত্য সংস্কৃতির উৎপত্তি, উদ্ভব এবং বিকাশ সম্পর্কে জানতে পারবে। আমাদের অর্থনৈতিক এবং সামাজিক যে অবস্থান এবং বিবর্তন সে সম্পর্কে জানতে পারবে। আমাদের ধর্মীয় দিক সম্পর্কে জানতে পারবে। বাংলা সাহিত্যের বিকাশ ও উন্নয়ন সম্পর্কে জানতে পারবে। এছাড়া আমাদের ভৌগোলিক সীমারেখা, ভৌগোলিক সীমানা, আমাদের আয়তন, আমাদের জলবায়ু, আমাদের প্রকৃতি এবং আমাদের সমাজ জীবনের উপরে জলবায়ুর যে প্রভাব, সেই সম্পর্কে বিস্তারিত ধারণা তোমরা নিতে পারবে, যা তোমার পেশাগত কার্যক্রমে বিশদ ভূমিকা রাখবে। বাংলাদেশের ভিত্তি, কিভাবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, প্রাগৈতিহাসিক যুগে বাংলার অবস্থা কী ছিল, ব্রিটিশ যুগে বাংলার অবস্থান কী ছিল, এবং 47 সালে দেশ বিভক্তির পর আমাদের যে সীমারেখা বা আমাদের রাষ্ট্রীয় কাঠামো, এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের উদ্ভব, প্রতিটি বিষয় সম্পর্কে পর্যায়ক্রমিকভাবে তোমাদের আমি ধারণা দিব। এর মাধ্যমে আমরা আমাদের একটি স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নাগরিক হিসেবে আমাদের অতীত, ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে একটা পরিপূর্ণ এবং স্বচ্ছ ধারণা নিতে পারব। এখন তোমাদের এই সিলেবাসটি আমি বলেছি যে 2 ক্রেডিট বিশিষ্ট। তাহলে তোমাদের যখন আমরা সশরীরে ক্লাস নিতে পারবো, স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করবে, তখন তোমরা একটি থিওরি ক্লাস এবং একটি ব্যবহারিক ক্লাস পাবে। থিওরি ক্লাসটি হবে তখন 45 মিনিটের এবং ব্যবহারিক ক্লাসটি হবে 3 পিরিয়ডের, 45 মিনিট করে 3 পিরিয়ড। এভাবে তোমাদের স্বাভাবিকভাবে ক্লাস হবে। তবে এখন এই বৈষয়িক কারণে তোমাদেরকে অনলাইনে আমরা সপ্তাহে একটি ক্লাস নিব। এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই কোর্স সম্পর্কে যাতে অগ্রগতি হয় এবং তোমরা বাসায় বসে তোমরা যাতে তোমাদের সিলেবাস সম্পর্কে তোমাদের পরীক্ষার জন্য তোমার এই সেমিস্টারের কোর্সটি তুমি পরিপূর্ণ প্রিপারেশন নিতে পারো। তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে, থিওরি পরীক্ষায় 20 মার্ক।
লক্ষ্য রাখতে হবে যে তোমাদের লিখিত যে পরীক্ষাটি হবে সেখানে তোমার অতি সংক্ষিপ্ত আকারে প্রশ্ন থাকবে 5টি, প্রতিটির পূর্ণমান 1 এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে। আর সংক্ষিপ্ত প্রশ্নে 6টি প্রশ্ন থাকবে, সেই ক্ষেত্রে 1.5 মার্ক, প্রত্যেকটিরই আনসার করতে হবে। আর বড় প্রশ্নে 4টি থাকতে পারে, 5টিও থাকতে পারে, আনসার করতে হবে 3টি, প্রতিটির পূর্ণমান 3, 9 মার্ক। শুধু একটা অংশে তোমরা অপশন পাবে পছন্দ মতো উত্তর দিতে, আর উপরের 2টি অংশেই তোমাকে যা থাকবে সেখানেই আনসার করতে হবে। এখন 100 মার্কের মধ্যে রিটেন পরীক্ষা দিবে তুমি, সেমিস্টার ফাইনাল পরীক্ষায় 20 মার্ক, আর 80 মার্ক তোমাদের মূল্যায়ন হবে কিভাবে? এই যে ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হবে, ব্যবহারিক ক্লাসের কন্টিনিউয়াস, মানে প্রত্যেকটি ব্যবহারিক ক্লাসে অংশগ্রহণ, প্রতিটা ব্যবহারিক ক্লাসের ব্যবহারিক কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করা, তার উপরে মূল্যায়ন হবে 25 মার্ক। আর ফাইনালি একটা ব্যবহারিক পরীক্ষা হবে, সেই পরীক্ষায় তোমার 25 মার্ক মূল্যায়ন হবে। তাত্ত্বিক ধারাবাহিক হবে 30 মার্ক। এই তাত্ত্বিক ধারাবাহিকের মধ্যে তোমার যেভাবে মার্কের মূল্যায়ন হবে, তোমার নিয়মিত ক্লাসের উপস্থিতি, ক্লাসের শৃঙ্খলাবোধ, তোমার পোশাক পরিচ্ছদ, চলাফেরা, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, সব কিছুর সমন্বয়ে তুমি 30 মার্কের মূল্যায়ন হবে। এইভাবে তুমি 100 নম্বরের পরীক্ষায় অংশ নেবে। সেমিস্টার ফাইনালে তোমাকে 100-র মধ্যে মূল্যায়ন করা হবে। এখন আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায়ে বাংলাদেশ সম্পর্কে যে ধারণা, তার প্রথম একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো যে বাংলাদেশ নামের উৎপত্তি কিভাবে হয়েছে। আমরা জন্মগ্রহণ করেছি স্বাধীন বাংলাদেশে, বাংলাদেশ নামক রাষ্ট্রে, কিন্তু এক সময় এই রাষ্ট্রটির নাম বাংলাদেশ ছিল না। আমরা যদি প্রাচীন যুগের ইতিহাস পর্যালোচনা করি, আমরা দেখব যে সম্রাট আকবরের সময় বলা হতো বঙ্গাল, ব্রিটিশ শাসনের সময় বলা হতো বেঙ্গল। ঐতিহাসিক মিনহাজি সিরাজ তার গ্রন্থে এই অঞ্চলকে বঙ্গ নামে অভিহিত করেছেন। আরও অতি প্রাচীন যুগে যদি আমরা পর্যবেক্ষণ করি, তখন দেখা যাবে যে এই অঞ্চলটি ছিল, যে আমরা যদি হিন্দু বেদ গ্রন্থ বা মুসলিম ইতিহাস চর্চা করি, দেখব যে এই অংশটির নাম ছিল বঙ্গ অঞ্চল। কারণ এই বঙ্গ অঞ্চলটি এই জন্য নাম হয়ে থাকতে পারে, ইতিহাসবিদদের মধ্যে বিভিন্ন মতবিদ থাকলেও তারা একমত হয়েছে যে এটা বঙ্গ নামেই পরিচিত ছিল। কারণ এই অঞ্চলে যে জনগোষ্ঠী ছিল তাদেরকে বং বলা হতো অতি প্রাচীন যুগে। এই বং জাতি থেকে, যেহেতু বং জাতির বসবাস ছিল, সেই জন্য এই অঞ্চলকে বঙ্গ নামেই উল্লেখ করা হয়েছে। আমরা জানি যে এই বঙ্গ অঞ্চলটি তখন হিমালয়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত ছিল। আর তৎকালীন বাংলার অর্থনৈতিক কাঠামোর মূল ভিত্তি ছিল কৃষি। আর কৃষি নির্ভর রাষ্ট্র হওয়ার কারণে, অঞ্চল হওয়ার কারণে দেখা যেত যে হিমালয়ের যে ডল, সেই ডলে এই অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। তৎকালীন বাংলার রাজারা চিন্তা করলো, যদি এই হিমালয়ের পাদদেশ বেয়ে বিশাল একটি আল নির্মাণ করা যায়, তাহলে হয়তো এই ক্ষয়ক্ষতি থেকে এই অঞ্চলের মানুষকে রক্ষা করা যাবে। যার প্রেক্ষাপটে তারা হিমালয়ের পাদদেশ বেয়ে 20 ফিট চওড়া, 10 ফিট উঁচু আল নির্মাণ করলেন। অনেকেই মনে করেন এই আল নির্মাণের পরে বঙ্গ থেকে এর সাথে আল যুক্ত হয়ে এই অঞ্চলটির নাম হয়েছে বঙ্গাল। বঙ্গাল থেকে বাঙ্গাল, বাঙ্গাল থেকে বাঙ্গালা, বাঙ্গালা থেকে বাংলা। আর সর্বশেষ 1971 সালে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যে পৃথিবীর বুকে যে স্বাধীন রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়, সেটি বাংলাদেশ নামে পরিচিত, এবং আমরা এই বাংলাদেশের নাগরিক। আমরা যদি নৃতাত্ত্বিক পরিচয় অনুসন্ধান করি, আমরা জানি যে পৃথিবীতে যদি নরগোষ্ঠীগত বিশ্লেষণে যাই, তাহলে পৃথিবীর নরগোষ্ঠীকে 3টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে মূলত। একটি হলো ককশিয়েট, যাদেরকে শ্বেতাঙ্গ বলা হয়। বিশেষ করে পশ্চিমা রাষ্ট্রগুলোতে অধিকাংশ মানুষই শ্বেতাঙ্গ। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই অঞ্চলগুলোতে এই জাতীয় মানুষের বসবাস। এরা সবাই ফর্সা, লম্বা প্রকৃতি, লম্বা, নাক লম্বাটে, এবং এদের সবার চেহারাই প্রায় সিমিলার। আরেকটি জনগোষ্ঠী হলো মঙ্গোলীয়, যেটা আমরা পূর্ব এশিয়ায় দেখি, এবং আমাদের দেশে যারা আদিবাসী আছে তারা খর্বাকৃতির বা খাটো আকৃতির, এদের নাক চ্যাপ্টা,
দৈহিকভাবে খাটো এবং এরা বেশ শক্তিশালী। এদেরকে বলা হয়ে থাকে মঙ্গোলীয় নৃগোষ্ঠী। আর আফ্রিকার দেশগুলোতে বা আমেরিকায় বা মধ্যপ্রাচ্যে আমরা আরেকটি জনগোষ্ঠীকে দেখতে পাই যারা একেবারেই কালো, খুবই কালো এবং দৈহিকভাবে বেশ বড়সড় এবং খুব কঠিন দেহের অধিকারী এবং বেশ শক্তির অধিকারী, যেটাকে নিগ্রু বা নিগ্রুয়েট বলা হয়। এদের দৈহিক গড়ন কালো হলেও এদের দাঁত খুবই স্বচ্ছ, সাদাটে। তা আমাদের বাঙালি বা বাংলা অঞ্চলে, বাংলাদেশে যারা আছে বা ভারতীয় উপমহাদেশের এই বাংলা অঞ্চল ভিত্তিক এলাকাতে কোনো একক ধরনের মানুষের অস্তিত্ব নাই, একটি সংমিশ্রণ জাতি। এজন্য আমরা আসলে এই তিন গোষ্ঠীর মধ্যে পড়ি না, আমাদেরকে বলা হয়ে থাকে শঙ্কর জাতি বা মিশ্র জাতি। আমাদেরকে মিশ্র জাতি বলা হয়, কারণ সেই প্রাচীন যুগ থেকেই এই ভারতীয় উপমহাদেশের যে প্রবেশদ্বার বঙ্গ অঞ্চল, এখানে পর্তুগিজ, দ্রাবিড়, অস্ট্রিক বিভিন্ন ধরনের মানুষের আগমন ঘটে। আরবীয়, আফ্রিকান, অস্ট্রীয় নানান জাতির মানুষ ব্যবসায়িক বা ঔপনিবেশিক কারণে এই দেশে আসে এবং বিভিন্ন ধরনের মানুষের সাথে বৈবাহিক সম্পর্কের ফলে এখানে একটি মিশ্র জাতির উদ্ভব ঘটে এবং যে কারণে আমাদের বাংলা অঞ্চলের মানুষের শারীরিক গঠন, অবয়ব, আকৃতি ভিন্ন রকমের একটা মিশ্র আকৃতি ধারণ করেছে, যে কারণে আমরা এই বাঙালি জাতিকে মিশ্র জাতি বা শঙ্কর জাতি বলে অভিহিত করতে পারি। আমাদের বাংলা সাহিত্য বা বাংলা ভাষার যে উদ্ভব বিকাশ, বাংলা ভাষার আদি নিদর্শন বলা হয় চর্যাপদকে। আর বাংলা সাহিত্যের যুগ বিভাগকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। মাঝখানে আরেকটি যুগকেও বলা হয়ে থাকে যে 1200 থেকে 1300 পর্যন্ত প্রায় 100 বছর এই বাংলায় অরাজকতাময় শাসন ব্যবস্থা ছিল। প্রকৃতপক্ষে কোনো শক্তিশালী শাসক ছিল না, কোনো আইন বিধিবিধান বা কোনো ধরনের নিয়মকানুনের অস্তিত্ব ছিল না, একটা বিশৃঙ্খল পদ্ধতি ছিল, যে কারণে সেই যুগে কোনো সাহিত্যকর্মের বিকাশ ঘটেনি। কারণ তখন সাহিত্যিকরা এই অঞ্চলে অনেকে পালিয়ে গিয়েছিল বা অনেকে সাহিত্যকর্মে আত্মনিয়োগ করতো না বা মনোনিবেশ করতো না। এই জন্য এই যুগকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন যুগ। তো এই বিষয়গুলো আমরা অধ্যায়ভিত্তিক তোমাদের সামনে ডিটেলস আলোচনা করব। আমাদের এখান থেকে আমরা মোট এই সিলেবাস অনুযায়ী প্রায় 60টি অধ্যায় রয়েছে। এর মাধ্যমে আমরা আমাদের কৃষ্টি কালচার, আমাদের ইতিহাস ঐতিহ্য, আমাদের যে শাসন ব্যবস্থা, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা সেই প্রাচীন যুগের শাসন ব্যবস্থা কী ছিল, আমাদের ভৌগোলিক কাঠামো কেমন ছিল, এখন আমাদের বর্তমান ভৌগোলিক পরিচিতি যদি আমরা দেখি যে আমরা যে স্বাধীন বাংলাদেশ, এখানে আমাদের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। প্রায় বলার কারণ হলো এটাই যে আমরা যেহেতু সমুদ্র সীমা জয় করেছি এই সরকারের আমলে দুইটা দেশের সাথে, এটা আমাদের আয়তনের সাথে যুক্ত হবে। যুক্ত হলে নতুন পরিসংখ্যানটা আমরা পাবো যে আমাদের এখন আয়তন কতটুকু হয়েছে। আমাদের সীমা যদি আমরা খেয়াল করি যে আমাদের রাষ্ট্রের এই 3 দিকেই ভারত এবং মায়ানমার অবস্থিত। পূর্ব দিকে ভারত এবং মায়ানমার, উত্তরে ভারত, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর। এটা আমাদের চারদিকের ভৌগোলিক অবস্থান। আর মাঝখানে এই ছোট্ট আয়তনের একটি দেশ। এদেশের জনসংখ্যা আমরা জানি প্রায় 16 কোটি, লাস্ট আদমশুমারি অনুযায়ী। নতুন আদমশুমারি হইলে প্রকৃত জনসংখ্যা সম্পর্কে আমরা ধারণা পাব। আমাদের জলবায়ু মৌসুমী জলবায়ুর অন্তর্ভুক্ত জলবায়ু, এখানে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে। আমাদের দেশে মৌসুমী জলবায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। নদী, নালা, খাল, বিল, হাওর বাউর বেষ্টিত একটি সুন্দর মনোরম দৃশ্য সম্বলিত একটি দেশ। এখানে মানুষকার প্রধান খাদ্য হলো মাছ এবং ভাত। আর আমাদের 6টি ঋতু সম্পন্ন আমাদের এই জলবায়ু বা আমাদের প্রকৃতি। আমরা জানি বছরে 6টি ঋতু বিদ্যমান: গ্রীষ্ম, বর্ষা,
শরৎ হেমন্ত শীত বসন্ত। আমাদের এই ঋতু বৈচিত্র্যময় রাষ্ট্র, পৃথিবীর অন্য রাষ্ট্রে এরকম বৈচিত্র্য লক্ষ্য করা যায় না। তোমরা দেখবে যে অনেক দেশে দীর্ঘ 6 মাস শীত থাকে, কোথাও বা 12 মাসই গ্রীষ্মকাল থাকে, কিন্তু আমরা বৈচিত্র্যময় একটা ঋতুতে বসবাস করি। আমাদের এখানে প্রধান জীবিকা উপার্জনের পথ হলো কৃষি, এবং কৃষিজাত দ্রব্য বা পণ্য সামগ্রী উৎপাদিত হয় বেশি। একসময় কৃষি নির্ভরতা বেশি ছিল, তবে ধীরে ধীরে আমাদের অর্থনৈতিক কাঠামো শিল্প উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তোমরা জানো যে আমাদের বৈদেশিক আয়ের এখন সবচেয়ে বড় সোর্স হচ্ছে পোশাক শিল্প। অতীতকালে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখব কি যে আমাদের মূল আয়ের উৎস ছিল কৃষি, এবং এক সময় বাংলাদেশে উৎপাদিত পাটকে বলা হয়তো সোনালী আঁশ, যেটা পাকিস্তান আমলে বিশেষ করে যে বাংলাদেশের পাট বিদেশে ব্যাপক কদর ছিল, এবং এই পাট এবং পাটজাত দ্রব্য রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে, এবং এই তখনকার অর্থনৈতিক উন্নয়নের একটা বড় হাতিয়ার ছিল পাট। যে কারণে পাটকে সোনালী আঁশ বলা হয়। কিন্তু বর্তমানে আমরা এই মার্কেটটাকে হারিয়ে ফেলেছি প্রায় দীর্ঘ 40-50 বছর আগে। তো বর্তমানে আমাদের কৃষি, ধান, মৎস্য, হিমায়িত মাছ এবং আমাদের যে চা এবং চামড়াজাত শিল্প আছে, এগুলোও আমাদের অন্যান্য আয়ের অর্থনৈতিক সোর্স হিসাবে আমরা গণ্য করে থাকি। আমাদের অর্থনৈতিক উন্নয়নের এখন মূল হাতিয়ার হলো তৈরি পোশাক রপ্তানি। তোমরা এখান থেকে যে তোমরা সিলেবাসটা সবাই অনলাইনে ডাউনলোড করে নেবে কারিগরি বোর্ডের ওয়েবসাইট থেকে। এটা তোমাদের বিশেষ করে যে ঐতিহাসিক যে বিষয়গুলো আছে, এইগুলো বিষয় তোমাদের পেশাগত কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখবে। তোমরা তোমাদের কারিগরি বোর্ডের ওয়েবসাইটটা কি দেওয়া আছে এখানে? www.bteb. এই ওয়েবসাইটে তোমরা তোমাদের সিলেবাসটা পাবে, এবং বই আসলে ওইরকম তোমাদের যেহেতু একটা ইমার্জিং টেকনোলজি, নতুন সাবজেক্ট, তোমাদের সিলেবাস অনুযায়ী হয়তো সবগুলো বই তোমরা পাবে না। আর বইয়ের চেয়ে সবচেয়ে ভালো হলো ইন্টারনেটে সার্চিংয়ের মাধ্যমে তোমরা এই ধরনের সব তথ্য তোমরা পাবে, যেখান থেকে তোমরা একটা বেসিক কনসেপ্ট নেবে। আর তোমাদের প্রতি আমার উপদেশ থাকবে যে তোমরা কখনোই কোনো বিষয় মুখস্থ করবে না, একেবারে বাস্তবিকভাবে আমাদের বাংলার যে চিত্রটা সেটা তোমার মনের মধ্যে প্রতিস্থাপনের চেষ্টা করবে। তুমি অন্তর্দৃষ্টি দিয়ে এই জ্ঞানগুলো আহরণের চেষ্টা করবে, যে আমাদের রাষ্ট্র কিভাবে বিবর্তিত হইল। যে আমি এতক্ষণ তোমাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি, যেমন বাংলা নামের উৎপত্তি কিভাবে হয়েছে, বাংলা সাহিত্য এর উন্নয়ন ও বিকাশ, এখানে যুগ বিভাগ তোমাদেরকে সংক্ষেপে উল্লেখ করেছি। এরপরে আমরা যখন চ্যাপ্টার ভিত্তিক আলোচনা করব, ওই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত তোমাদের সামনে আমি তুলে ধরতে পারবো, এবং তোমরা এটা খুব চাপ হিসাবে না নিয়ে সহজে একটা, আমরা যেমন ছোট থাকতে আমাদের মুরব্বীদের কাছ থেকে, বড়দের কাছ থেকে বিভিন্ন ঘটনা বা কাহিনী শুনতাম, সেইভাবেই তোমাকে শুনতে হবে। ইতিহাস মুখস্থ রাখার বিষয় না, একটা বাস্তব বিষয়ের বস্তুনিষ্ঠ এবং বিধিসম্মত বিবরণী হইল ইতিহাস। তোমাদের বিষয়টা যেহেতু হিস্ট্রি অ্যান্ড কালচার ইন বাংলাদেশ, মানে আমাদের বাংলাদেশের অতীত ইতিহাস, অতীতের রাজনৈতিক, সামাজিক যত ধরনের ঘটনাবহুল বিষয় আছে সেটার বস্তুনিষ্ঠ বিবরণ তোমরা জানবে। আর পাশাপাশি আমাদের সংস্কৃতি বা কালচার বলতে শুধু গান বাজনাকে বোঝায় না। কালচার হলো আমাদের রীতিনীতি, অভ্যাস, কর্ম, ভাষা, তারপরে ধর্ম, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, স্থাপনা, তারপরে তোমার যত ধরনের সভ্যতার বিকাশ আছে সবগুলোই কালচারের মধ্যে পড়ে, সংস্কৃতির মধ্যে পড়ে। সাধারণ ভাষায় আমরা গান বাজনা, নাটক, সিনেমা এগুলোকে সংস্কৃতি বলে থাকলেও মূলত সংস্কৃতি হলো একটা শ্রেণীর মানুষের যাবতীয় কর্মকাণ্ডের বাস্তব প্রতিরূপ। এটাকে আসলে দুই ভাগে বিভক্ত করা হয়, যেটা একটাকে কালচার বলে আর একটাকে বলা হয় সভ্যতা। যেমন আমরা যদি আমাদের জাতীয় সংসদ ভবনকে চিন্তা করি তাহলে এটা একটা সভ্যতা।
আর এটা ছিল কি, যখন এটা একটা প্ল্যান তৈরি করা হয়েছে বা এটা একটা চিন্তা করা হয়েছে, এই চিন্তা বা পরিকল্পনাটাই হলো একটা সংস্কৃতি। আবার আমরা যে ধরনের পোশাক পরিচ্ছদ ব্যবহার করি, যেমন আমরা বাঙালিরা সাধারণত ছেলেরা প্যান্ট শার্ট কোট টাই এগুলা পরি, আবার পায়জামা পাঞ্জাবি লুঙ্গি, এগুলো আমাদের কি এক ধরনের সংস্কৃতি। আবার মেয়েরা সালোয়ার কামিজ, তারপরে শাড়ি, এগুলো কি আমাদের বাঙালি সমাজের পোশাক পরিচ্ছদের সংস্কৃতি। আমরা বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের সংস্কৃতি। আমরা মাছ ভাত খাই, প্রধান খাদ্য, এটা আমাদের সংস্কৃতি। আবার অনেকে আমাদের যে সামাজিক যে রীতিনীতিগুলো আছে, যেমন বিবাহ, সামাজিক বিভিন্ন অনুষ্ঠান উৎসব, সবগুলোই আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে। আবার আমাদের ধর্মীয় যে বিধানাবলী আছে, আমাদের রাষ্ট্রে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস আছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, প্রত্যেকেই তার নিজ নিজ ধর্ম বা ধর্মীয় অনুশাসন বা ধর্মীয় রীতিনীতি পালন করে, এগুলো আমাদের সংস্কৃতির অন্তর্ভুক্ত। কাজে এইগুলো বিষয় নিয়ে জটিলভাবে ভাবার কিছু নাই। এটা আমাদের বাস্তব বিষয়গুলোকে আমরা নিজেরা পরস্পরের আলোচনার মাধ্যমে জানব, এবং এখানে যে বিভ্রান্তিগুলো আছে সেগুলোও আমাদের মাঝ থেকে দূর হবে। অনেক বিষয় হয়তো আমরা একটু অন্যভাবে জানি, সেই বিষয়টা হয়তো আমরা এই সিলেবাস সম্পন্ন করার মাধ্যমে অনেকটাই স্বচ্ছ ধারণা নিতে পারবে। কাজেই তোমাদের যে রুটিনে নির্ধারিত ক্লাসগুলো আছে, সেই সময়ে তোমরা অবশ্যই আমাদের সাথে লাইভে যুক্ত হবে, এবং আমরা আমাদের এই সিলেবাসটিকে সঠিকভাবে সুসম্পন্ন করার চেষ্টা করব। আগামী সপ্তাহে ক্লাসে তোমাদেরকে যুক্ত থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি আমার এই আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সামাজিক দূরত্ব মেনে চলবে, মাস্ক ব্যবহার করবে। এখন হয়তো তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যারের মুখেই তো মাস্ক নেই। আমি যেহেতু তোমাদের সাথে আলোচনা করছি, মাস্ক লাগালে হয়তো কথাটা তোমরা ক্লিয়ার শুনতে পাবে না। এখানে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই আমাদের লাইভ ক্লাসের আয়োজন করেছি। তোমরা যখন তোমাদের জনসমাগমে চলবে, জনসমাগম এড়িয়ে চলবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, অন্যকে সচেতন করবে, সবার প্রতি সামাজিক দায়িত্ব পালন করবে, সেই প্রত্যাশা রেখে সকলের ব্যক্তিগত এবং পারিবারিক জীবন স্বাস্থ্যকর, সম্মত এবং নিরাপদ থাকুক। সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।